জিমি কনফারেন্স রুমে বসে সামনের লম্বা কাঁচের টেবিলের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সে একাই এই ঘরে ঢুকে বসেছিল, কারণ সে পালাতে চায় সেই মুখগুলো থেকে যারা তার দুর্দশা নিয়ে উপহাস করতে ব্যস্ত। বোর্ড অফ ডিরেক্টররা ভোরবেলা একটা জরুরি মিটিং ডেকেছিল। সেখানে তারা ওকে সিইও পদ থেকে পদত্যাগ করতে বলেছিল। যখন সে ব্যাখ্যা চাইল, তারা শুধু বলল যে কোম্পানির একটা নতুন দিকে এগোনো দরকার, আর তার জন্য আরও অভিজ্ঞ একজন প্রয়োজন। অনেক পরে তার বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারল যে একজন নতুন শেয়ার হোল্ডার কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার কিনে নিয়েছে। তার নামের আদ্যক্ষর দুটো কানে এলো জিমির, এ কে। আর এই এ কে চায় জিমি সিংয়ের জায়গায় তার নিজের লোককে সিইও করতে। তাকে 1 মাসের মধ্যে চলে যেতে বলা হয়েছে। জিমি দুহাতে চুলের মুঠি চেপে ধরে। এখনও সে রিমঝিমকে ফোন করেনি। কিভাবে তাকে এই খবর দেবে সে জানে না। অফিসের লোকজনের মুখোমুখি হওয়ার মতো মনের জোরও তার নেই। সিইও হিসেবে নিযুক্ত হওয়ার পর মাত্র 1 মাস হয়েছে। ও ভাববে আমি ব্যর্থ, তাই কোম্পানি আমাকে বরখাস্ত করেছে। কেউ বুঝবে না। তার মাথা ধরে গেছে। পেটের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। আমার সব শেষ। সে এমন কারোর সঙ্গে কথা বলতে চাইল যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, কিন্তু কিভাবে? কেউ যেন তাকে করুণার চোখে না দেখে বা বুদ্ধিমানের মতো উপদেশ না দেয়। এটা তার জীবনের মূল দুটো মন্ত্র। সে দুটোকেই ঘৃণা করে। মাথা উঁচু করে মুখে হাসি ঝুলিয়ে সে দিনটা কোনো মতে কাটিয়ে দিল অস্থিরভাবে। রিমঝিম তার টিমের সঙ্গে ব্রিফিং করছিল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। আরমানের নতুন নাম্বারটা সে চিনতে পারল না, কারণ সেটা সে সেভ করেনি। হ্যালো, আমি কি পরে ফোন করতে পারি? সে তার টিমের দিকে তাকালো। 1 মিনিট, আমাকে এই কলটা নিতে হবে। তার টিম মাথা নাড়ল। বাইরে বেরিয়ে সে একটা কোণে দাঁড়ালো। কি হয়েছে? এত জরুরি তলব? আমি তোর অফিসের বাইরে, বেরিয়ে আয়। কি? তুই তুই এভাবে হঠাৎ এসে হাজির হলি কেন? আমি মিটিংয়ের মাঝখানে। রাখ তোর মিটিং, বেরিয়ে আয়, নয়তো আমি ভেতরে ঢুকবো। সে ফোন কেটে দিল। টিমের কাছে ক্ষমা চেয়ে রিমঝিম মিটিংটা পরে করার কথা বলল। আমার একটা পারিবারিক জরুরি ব্যাপারে একটু বেরোতে হবে। আই এম সো সরি, উই উইল ডু দিস লেটার। ল্যাপটপটা ডেস্কে রেখে তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে সে বেরিয়ে এলো, যাতে কেউ তাকে থামিয়ে কিছু না জিজ্ঞেস করে। সে দেখল আরমান একটা কালো অডির পেছনের সিটে বসে আছে, জানলার কাঁচ নামানো। তার চুল জেল দিয়ে পেছনে আঁচড়ানো, কালো টি শার্ট আর ট্রাউজার্স পরা। বাদামি গ্লেয়ার্সে তাকে এক মুহূর্তের জন্য সেই পুরনো আরমানের মতো লাগলো, যাকে সে বহু সময় আগে চিনত। সে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরমান গ্লেয়ার্সের ভেতর দিয়ে সে দৃষ্টি ফিরিয়ে দিল কিনা সেটা বোঝার উপায় নেই। ওদের মাঝখানের বাতাস যেন উৎকণ্ঠায় কাঁপছিল। একজন ড্রাইভার তার দিকে দৌড়ে এলো, হেসে গাড়ির দরজা খুলে দিল। সে আরমানের পাশে বসল। তুই চুল বেঁধে ফেললি কেন? আমার চুল বাঁধার ব্যাপারে তোর মতামত লাগবে না। তুই এখানে কেন সেটা বল। যদি আমি বলি চুল খুলে রাখতে? তুই কি করছিস? চুলটা খোল। খুলবো না। সে গ্লেয়ার্সটা খুলল। কাছে ঝুঁকে তার মুখ দুহাতে ধরল। রিমঝিম হতবাক হয়ে তাকালো। তার মধ্যে কিছু একটা বদল হয়েছে, কিছু একটা অশুভ। তার নরম বাদামি চোখ যেন জ্বলন্ত কয়লায় পরিণত হয়েছে। তার চোয়াল আরও তীক্ষ্ণ, আরও কঠিন। সে ছাড়ানোর চেষ্টা করল। চুল খোল। খুলবো না। দূর হ। তুই নিজেকে কি ভাবিস বলতো? মাঝ দুপুরে এসে হাজির হলি, আমাকে বেরিয়ে আসতে বাধ্য করলি। আমি তোর কেনা গোলাম নই আরমান। আমি এরকম গোলামেরই মালিকই বেবি। তার মানে কি? আমি তোর কোম্পানির 50% শেয়ার কিনে নিয়েছি। আইনত এটা এখন আমার। তাই তুই এখানে এখন আমার জন্য কাজ করিস। তোর কথা আমি বিশ্বাস করি না। কবে থেকে তুই আমার উপর অবিশ্বাস করা শুরু করলি? যেদিন থেকে তুই আমাকে ফেলে চলে গেলি। সে মুখ ফিরিয়ে নিল। হাত বাড়িয়ে আলতো করে রিমঝিমের চিবুকটা তুলে তার দৃষ্টির সঙ্গে নিজের দৃষ্টি মিলিয়ে দিল আরমান। তার চোখের তীব্রতায় রিমঝিমের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করল, যেন সময়ে শুধু তাদের জন্যই থমকে গেছে। আমি তোকে ছেড়ে আর যাব না। বাড়ির দিকে চলো রনি।
ইঞ্জিন চালু করে ড্রাইভার তৎক্ষণাৎ রাস্তায় নামল। আরমান, তুই এটা করতে পারিস না। কি করতে পারি না? এভাবে আমাকে নিয়ে চলে যাওয়া। আমার একটা জীবন আছে, আমার আমার স্বামী আছে। আমি আমারটা ফিরিয়ে নিচ্ছি। সে তার চুল খুলে দিয়ে তার আঙুলের সঙ্গে রিমঝিমের আঙুল জড়িয়ে নিল। সে হতাশায় কাঁধ ঝাঁকালো। তোর তো এখানে অ্যাপার্টমেন্ট ছিল না? তুই যেটা আগে কিনেছিলি সেটা বিক্রি করে দিয়েছিলিস না? বিক্রি করতে হয়েছিল। আমাকে নিজেকে আর আমার পরিবারকে সামলাতে হয়েছে। ওরা ঋণে জর্জরিত। ঋণ? আমার পরিবার ওদের সব সঞ্চয় একটা চিটফান্ডে বিনিয়োগ করেছিল। যে লোকটার কাছে টাকা দিয়েছিল সে পালিয়ে গেছে। তারপর থেকে তারা ঋণে ডুবে আছে। যখন থেকে আমি... তোর সেই দুর্ঘটনা হয়েছিল। ওটা দুর্ঘটনা ছিল না। তুই কেন তোর বাবা মাকে দেখতে যাস না? এখানে সবকিছু নিয়ন্ত্রণে আসুক, তারপর যাব। ওরা জানে তুই ঠিক আছিস? আমি নাসিরের সঙ্গে নিয়মিত কথা বলি। সে আমার মাউথপিস। ওরা এখন কেমন আছে? মোটামুটি চলছে। আগে আমি ওদের ঋণ শোধ করব। তোকে তোকে অন্যরকম লাগছে। মানে আমি কুৎসিত, জানি। আমি তা বলিনি। তাহলে কি? তুই তুই বদলে গেছিস আরমান। ভালো না খারাপ ভাবে? সে আবার ওর হাত ধরল। গাড়িটা শেষমেশ একটা নতুন আবাসিক বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো। রিমঝিম সত্যিটা বলতে পারল না, মিথ্যাও বলতে পারল না, তাই জিজ্ঞেস করল, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? নাম? তারা প্রেমিক প্রেমিকার মতো একসঙ্গে ভেতরে ঢুকল। রিমঝিম চোরা চোখে চারিদিকে তাকাচ্ছিল। এবার ওর একটু ভয় লাগছিল। সে জানে না আরমান কি করতে চায়। 4 বছরে সে এতটাই বদলে গেছে। রিমঝিম নিশ্চিত নয় যে সে তাকে আর চেনে কিনা। আরমান দরজা খুলে তার দ্বিধাগ্রস্ত মুখের উপর দৃষ্টি বুলিয়ে বলল, কি হয়েছে? আমি কখন অফিসে ফিরতে পারবো? তারা কিসের? তুই আমার সঙ্গে আছিস। আমি এটা একেবারেই পছন্দ করছি না, কিন্তু তুই আমার সঙ্গে এটা করতে পারিস না। পরের বার থেকে আমি তোর আদেশ মানব না। মানবি, তুই মানবি রিমঝিম। সে দরজা বন্ধ করে হাত নাড়ল। তোর কি হয়েছে? আমি দৌড়ানোর ক্ষমতা হারিয়েছি, আর মুখে একটা সারা জীবনের জন্য বয়ে বেড়ানোর দাগ। তুই ওটার জন্য চিকিৎসা করাতে পারিস। হ্যাঁ, তবু মুখে দাগটা থেকে যাবে। কিন্তু কমে তো যাবে। আমি চাই না ওটা কম। কেন? আমি চাই ওটা আমাকে প্রতিদিন আমার লক্ষ্যের কথা মনে করিয়ে দিক। কি লক্ষ্য? আমাকে জড়িয়ে ধর। আরমান, আমি আমি বাড়ি যেতে চাই। জড়িয়ে ধর। তুই কিন্তু এবার আমাকে ভয় দেখাচ্ছিস আরমান। আমি এখন তোকে ভয় দেখাই? আরমান, তোকে এই পাগলামি বন্ধ করতে হবে। আমি আমি বিয়ে করেছি। আচ্ছা, তাহলে তুই কেন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিলিস? তুই কি করে জানলি? কেন রিমঝিম? তোর কি মনে হয় বল? আরমান কোনো উত্তর না দিয়ে দূরে সরে গেল। আমাকে যেতে হবে। 1 ঘন্টার মধ্যে জিমির সঙ্গে দেখা করতেই হবে। তুই কি বিয়ের আগে ওর সঙ্গে থাকতিস? জিমি কি তোকে ঘুমের ওষুধ দিয়েছিল? না, ও এসব কিছুই দেয়নি। তুই এসব কি করে জানলি? আমার প্রশ্নের উত্তর দে রিমঝিম। তুই কেন ঘুমের ওষুধ খাচ্ছিলিস? তোর থেকে দূরে থাকতে, তোর চিন্তা থেকে, তোর তোর স্মৃতি থেকে, তোর স্পর্শ থেকে। আমি ভেবেছিলাম আমি শেষ পর্যন্ত ভুলতে পেরেছি তোকে, কিন্তু কিন্তু না, তুই আমাকে ছাড়বি না। আমি মরা না পর্যন্ত তুই আমাকে তাড়া করে নিয়ে বেড়াবি। প্রতিবার চোখ খুললেই আমি তোকেই খুঁজি, আর চোখ বন্ধ করলেই আমি তোর বুকের মধ্যে ফিরে যাই। তুই এখনো ওই ওষুধগুলো খাস? না। জিমি শিগগিরই চাকরি হারাবে। কি? কেন? তুই কি ওকে আমার কথা বলেছিস? অবশ্যই না। ভালো, ওকে কিছু বলিস না। শিগগিরই সে সব জেনে যাবে। তুই আমার কাছে কি চাস আরমান? ভান করিস না রিমঝিম। তুই জানিস আমাদের মধ্যে এখনো যেটা আছে তা ধ্রুব সত্যি। এত কিছুর পরেও একটা স্পার্ক রয়েছে, কালো থাকবে, কেউ তা কেড়ে নিতে পারবে না। কিন্তু সবকিছু যে বদলে গেছে। আমি এখন বিয়ে করেছি। তো 2 মাসের জন্য, আর তুই প্রেগনেন্ট নোস। তো লজ্জা করে না? তুই কি প্রেগনেন্ট? ছাড় আমাকে, ছাড় ছাড়। না, ছাড়বো না। খুব মিস করেছি। তুই তুই কি করছিস? ভালোবাসছি। তোর টপ খোল। না। কেন না? না, তোর একটা গার্লফ্রেন্ড আছে, তোর কাছে যা। বলছিস কি তুই?
জিমি আমাকে দেখিয়েছিল। একজন নার্স, তোর নতুন গার্লফ্রেন্ড। জিমি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে। তুইও তো তাই করেছিস, তাই না? ওকে ডিফেন্ড করিস না। করব। তুই যখন গায়েব হয়ে গিয়েছিলি তখন সে আমার পাশে ছিল আরমান। তুইও জিমির সঙ্গে শুয়েছিলিস যখন কমলা আমার বিছানা গরম করছিল। ভালো তো, তার কাছে ফিরে যা। যাতে তুই জিমির কাছে ফিরে যেতে পারিস। তুই ঠিক বলেছিস। বিদায় হ আরমান, আমার চোখের সামনে থেকে চলে যা। রিমঝিম তাকে ধাক্কা দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? নিজেকে সামলে রিমঝিম তার ব্যাগটা খুঁজতে লাগলো। আমি না চাইলে তুই আমার বাড়ি থেকে বেরোতে পারবি না, আর আজ রাতে তুই বাড়ি ফিরছিস না। কি? ঠিক শুনেছিস। ঠিক আছে, তাহলে জিমিকে ফোন করে বল আমি তোর সঙ্গে আছি। ঠিক আছে। সে ফোনটা বের করলো। কি করছিস তুই? তোর কাছে ওর ফোন নাম্বার আছে? জবাব না দিয়ে ফোনটা স্ক্রল করতে লাগলো সে। রিমঝিম কাছে এগিয়ে এসে তার ফোনে উঁকি দিল। জিমির নাম্বারের ডিজিট চিনতে পেরে সে চিৎকার করে উঠল। এই ওকে ফোন করিস না প্লিজ। তোর ইচ্ছা। সে কলটা কেটে দিল। আমি ভেবেছিলাম তুই চাস আমি ওকে জানাই। আমি ফোন করে বলবো। আমি বলবো যে আমি আরতির সঙ্গে আছি। ভালো আইডিয়া। তোর খিদে পেয়েছে? আমি লাঞ্চ খাইনি। না, আমাকে ফোন করতে হবে। নিশ্চয়ই, আমি লাঞ্চ অর্ডার করছি। তুই কি খাবি? যা খুশি। প্রাইভেসি চাইলে তুই আমার বেডরুমে গিয়ে ফোন করতে পারিস। টয়লেটটা কোথায়? তোর ডান দিকে বেব। প্রশস্ত আর ঝকঝকে পরিষ্কার টয়লেটে ঢুকে সে জিমিকে ফোন করলো। হ্যালো। আমি ঠিক তোকেই ফোন করতে যাচ্ছিলাম। শোন, আমি আজ রাতে বাড়ি ফিরছি না। ও কেন? আমি আমার বাবা মার কাছে যাচ্ছি। তুই কি আমাকে ছাড়া ম্যানেজ করতে পারবি? আমি কাল সকালে ফিরবো। তুই একলা পারবি তো রিম? নিশ্চয়ই পারবো, চিন্তা করিস না। কিছু হয়েছে? না না, সব ঠিক আছে। বাবার সঙ্গে একটা জরুরি কথা বলতে হবে, তাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। হ্যাঁ, আমি আজ রাতে ফোন করব। তুই ওদের সঙ্গে থাক, আমি ঠিক আছি, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টেক্সট করব। ঠিক আছে। তুই কখন বাড়ি ফিরবি? দেরি করিস না, বাড়ি পৌঁছে আমাকে ফোন করিস। ঠিক আছে, করব। আবার সেই অপরাধ বোধটা ওকে ঘিরে ধরতে লাগলো। মুখ ধুয়ে চুল আঁচড়ে মুখের সামনে থেকে দূরে সরালো অভ্যস্ত স্বাচ্ছন্দ্যে। টয়লেট থেকে বেরিয়ে আসতেই মৃদু লহরী সুর বাতাসে ভেসে এলো। আয় বস। এটা কি? আফ্রিকান ড্রাম আর লোকসঙ্গীত। তুই কি ঢিলা ঢালা কিছু পড়তে চাস? সে মাথা নাড়ল। আমার সঙ্গে আয়। সে তাকে অনুসরণ করে তার বেডরুমে গেল। একটা বড় ক্লোজেট খুলে সে একটা সাদা পায়জামা পাঞ্জাবি আর গোলাপি লেসি টপ বের করে তার সামনে ধরল। এই নে। এগুলো কার? এগুলো নতুন। তুই কিনেছিস? তোর জন্য কিনেছি, খুশি? তুই কি করে জানলি আমি এখানে থাকবো? তুই বোধহয় ভাবিস আমি সাইকোপ্যাথ, কিন্তু আমি তা নই। আর আমি আমার কাজের জন্য বারবার কৈফিয়ত দেব না। আমি তোকে চাই, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। এত কিছুর পরেও? হ্যাঁ, তুই বিয়ে করেছিস তো কি হয়েছে? আর এই যে তুই 4 বছর ধরে গায়েব হয়েছিলি, আমাকে ফোন করিসনি, তার বদলে তুই অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলি। তুই তো তাই করেছিস। তুই তোর ম্যানেজারের বিছানা শেয়ার করেছিস। সে আর আমার ম্যানেজার নয়। ঠিক, এখন আমি তোর ম্যানেজার। তুই আমাকে ফোন করিসনি কেন? আর আগে যখন করলি না, তাহলে এখন করতে গেলি কেন? আমি তোর কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। তুই যেন আমার ফেরার জন্য অপেক্ষা করছিলি। আমি করেছিলাম, কিন্তু তুই চাসনি আমি তোকে খুঁজে পাই। এখন তুই এখানে এসে দাবি করছিস যে তুই আমাকে কাছে পেতে চাস। ঠিক বলেছিস। আমি চাই তুই আমার কথা শুনিস, আর আমি চাই তুই জিমিকে ছেড়ে দিস। না হলে? না হলে ও তোকে ছেড়ে দেবে। এটা দুদিক থেকেই আমার ভিক্টরি। যেভাবেই হোক তুই আমারই হবি। জিমি আমাকে কখনোই ছাড়বে না। এটা কি চ্যালেঞ্জ? তুই যা ভাবতে চাস। ঠিক আছে, দেখি। তা আমি জিতলে কি পাবো? তুই যা চাস। বেশ, এখন যা, কাপড় বদলে নে। রিমঝিম ক্ষোভে ফুঁসতে ফুঁসতে হেঁটে টয়লেটের দিকে এগিয়ে গেল। রিমঝিম বাথরুমে দাঁড়িয়ে ধীরে ধীরে কাপড় বদলাচ্ছিল। আরমান ওর ফোনটা বের করল। ওর আঙুলগুলো কয়েকবার সাপের মতন নামানের কন্ট্যাক্ট নাম্বারটার উপর ঘোরাঘুরি করল। তারপর নাম্বারটা ডায়াল করল সে। আমার জন্য একটা কাজ করতে হবে। ওর পতন হতে আর বেশি দেরি নেই। চিন্তা করছেন কেন? আপনি তো ইতিমধ্যে ওর কোম্পানি কিনে নিয়েছেন। ওর খেলা শেষ। এটুকু যথেষ্ট নয়।
আমি চাই না ও আর জীবনে কখনো সোজা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ থাকুক। এই শহরে যেন আর কখনো কোথাও চাকরি না পায় জিমি, কখনোই না। চিন্তা করবেন না, আপনি ডাক্তার সাহেবের ছেলে, আমি আপনাকে হতাশ করব না। আপনার ইচ্ছা আমার কাছে আদেশ। তুমি ডাক্তার খানকে কিভাবে চেনো? লম্বা গল্প, কখনো যদি আপনার সাথে দুপাত্র চড়াবার সৌভাগ্য হয় তখন বলবো। আপনাকে খালি একটাই কথা বলবো, যা করছেন ভেবেচিন্তে করুন। তুমি কখনো একটা না গোটা একটা বছর বিছানায় পড়ে থেকেছো নামান? ঈশ্বরের কৃপায় না। তাহলে তোমার কোনো ধারণা নেই কাঠের তক্তায় শুয়ে জড় পদার্থের মতো তোমার গোটা পৃথিবীটাকে ধ্বংস হতে অসহায়ভাবে দেখতে কেমন লাগে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি শিগগিরই আপনার সব হারানো সুসময়ে ফিরে পাবেন। ইনশাআল্লাহ। আরমান ফোনটা কেটে দিল। ফোনটা পকেটে ঢোকাতে যাবে, ঠিক তখনই দরজাটা ক্যাচ করে খুলে রিমঝিম বাথরুম থেকে বেরিয়ে এলো। মুখটা ভাবলেশীন। সে তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু রিমঝিম হাসিটা ফিরিয়ে দিল না। তুই কি ওকে বলেছিস তুই আজ রাতে বাড়ি ফিরছিস না? এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কি নিয়ে কথা বলতে চাস? আমরা আমরা কি করব আরমান? ঝগড়া করব? তর্ক করব? একে অপরকে ঘৃণা করব? আমি তোকে ঘৃণা করতে চাই, কিন্তু প্রতিবার ব্যর্থ হই। তুই কি প্রতিশোধ নিতে এসেছিস? হ্যাঁ। তোকে কে পাহাড় থেকে ঠেলে ফেলেছিল তুই জানিস নিশ্চয়ই। আমাকে বলছিস না, কে ছিল সেই আততায়ী? তোর স্বামী। তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস আরমান? তোর কি মনে হচ্ছে আমি মজা করছি? তুই কি করে জানলি? আমার নিজস্ব সূত্র মারফত। আচ্ছা একটা কথা বলতো, জিমি কি নীল পাথরের আংটি পরে? হ্যাঁ। আমি জানতাম ওই বাস্টারটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। নিখুঁত পরিকল্পনা। আমার বেঁচে থাকার কোনো কথাই ছিল না, কিন্তু দেখ ঈশ্বর আমার দলে, তাই আজ আমি তোর সামনে নিজের পায়ে দাঁড়িয়ে আছি। রিমঝিমের চারপাশে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। আরমানের কথাগুলো দূরের প্রতিধ্বনি মনে হতে লাগলো। আরমান যে কথাগুলো এতক্ষণ বলল তার সারমর্ম এতক্ষণে পুরোটা বুঝতে পারল রিমঝিম। আর তারপরেই ওর মাথাটা ঘুরে গেল, হাঁটু দুর্বল হয়ে পড়ল এবং সে কিছু বোঝার আগেই মেঝে যেন উঠে এসে তাকে স্পর্শ করল। রিমঝিম! আরমানের চিৎকার তার কানে সবে পৌঁছেছিল, এমন সময়ে দৃষ্টি অন্ধকার হয়ে গেল। রিমঝিম সেন ঠান্ডা মেঝেতে ধপ করে পড়ে গেল। রিমঝিমের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল ঘরটা অন্ধকার। একপাশে একটা দেহাতি কাঠের ল্যাম্প জ্বলছে। এই বিশাল বড় ঘরটাকে টুকরো টুকরো আলো অন্ধকারে নকশাতে ভেঙে দিচ্ছে। সে একটা অপরিচিত বিছানায় বসে আছে। রিমঝিম জোরে শ্বাস টানল। বাতাসে বৃষ্টির গন্ধ। একটু সময় লাগলো বুঝতে যে বাইরে বৃষ্টি হচ্ছে। আর সে আরমানের বেডরুমে। কাছেই হঠাৎ একটা বাজ পড়ল। বুকটা লাফিয়ে উঠল ওর। কয়েক ঘন্টা আগে যে সত্যটা সে জেনেছে, যেটা তাকে ধারালো ছুরির মতো বিদ্ধ করেছে। আরমান! কেউ কোনো উত্তর দিল না। আরমান! আরমান! তুই কোথায়? সে একটা চেনা ছায়াকে এবার কাছে আসতে দেখল। আরমান তার মুখে উদ্বেগ এবং আতঙ্কের একটা কালো ছায়া দেখতে পেল। সে লাঠিটা ফেলে বিছানায় তার পাশে বসল। একটাও কথা না বলে রিমঝিম তার দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরল। আরমান, আমার ভয় করছে আরমান। জিমি কেন এটা করবে? শোন, এটাতে তোর কোনো দোষ নেই। এই লড়াইটা আমার আর ওর মধ্যে। তুই নিশ্চিত জিমি ছিল? ভুলও তো হতে পারে। এটা নিয়ে আর ভাবতে হবে না। ভুলে যা আমি কি বলেছিলাম, ঠিক আছে? তোর তোর প্ল্যানটা কি? আমি ওকে ছেড়ে দিতে পারি না। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও খুন করতে পারে। তোকে সাবধানে থাকতে হবে। জিমি আমার কোনো ক্ষতি করবে না। সে আমাকে ভালোবাসে। আমার এটা বলা উচিত হয়নি। আমি 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 জানি না কি বলবো। আমার দিকে তাকা। সে চোখ তুলল। জানালার পাশে বৃষ্টির ফোঁটা এখনো ধীরে ধীরে টুপটাপ পড়ে যাচ্ছিল। ঘরের মৃদু আলোয় আরমানের চোখটা যেন বাঘের মতো জল জল করছিল। কেউ তোকে স্পর্শ করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। কেউ না। তোর স্বামী এই লড়াইটা শুরু করেছে, আর আমি শেষ করব। আর আমি কোলাটেরাল ড্যামেজ। এটার একটা শেষ থাকা দরকার, আর সেটা খুব ভালোভাবে শেষ হবে না।
কিন্তু আমি কথা দিচ্ছি তুই নিরাপদ থাকবি। আমি কিভাবে নিরাপদ থাকবো আরমান? তুই আমার স্বামীকে শেষ করে দিবি, আর তার সঙ্গে আমরা যে জীবনটা একসাথে গড়েছি সেটাও, তাই না? এটা তোর কাছে জীবন? একটা মিথ্যেকে আশ্রয় করে বেঁচে থাকাটা জীবন? আমি তোকে আঘাত করতে চাই না রিমঝিম। আমি জানি না কিভাবে তোর আর আমার মধ্যে সবটা আবার ঠিক হয়ে যাবে। ওকে ছেড়ে দে, ওকে যেতে দে আরমান। প্রতিশোধ স্পৃহা থেকে কোনো ভালো ফল হতে পারে না। ওকে ওকে প্লিজ ক্ষমা কর। ও, আমি বিশ্বাস করতে পারছি না তুই সত্যি ওর ওই ভিক্ষা চাইছিস। যে লোকটা আমাদের আমাদের বিয়েটা পণ্ড করেছে আর আমাকে খুন করার চেষ্টা করেছে। তুই কিছুই প্রমাণ করতে পারবি না। পারবো, যদি তুই আমার সঙ্গে সহযোগিতা করিস। কিভাবে? ওকে স্বীকার করতে বাধ্য কর। তাহলে তুই ওকে ছেড়ে দিবি? না, কিন্তু তুই জানবি আমি সত্যি বলছি। আমার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ। আর আর ও আমার কাছে স্বীকার করবে কেন? ওর সঙ্গে কথা বল, ওকে বোঝা, সবটা খুলে বলতে তোকে। যদি ও না বলে? ও বলবি, যদি তুই সঠিক সুরে কথা বলিস। দেখ, ওর চাকরি গেছে, আর একটা চাকরি পাবে না। ওর ক্যারিয়ার শেষ হওয়ার পথে। ওর শুধু একটা ট্রিগার দরকার। ওর সঙ্গে কথা বল, ও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারপর আমি যা করার করব, আর যা ও শুরু করেছে তা আমি শেষ করব। তুই আগে কেন আসিসনি? তুই কুনুরে লুকিয়েছিলি একজন একজন নার্সের সঙ্গে। ছি! তুই কেন অপেক্ষা করিসনি আমার জন্য? রিমঝিম প্রয়োজন হলে তার জন্য আমৃত্যু অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু লোনাভালায় সেই দিন জিমির মিথ্যে কথাগুলো ওর সংকল্পটা যেন ভেঙে দিয়েছিল। সে তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আরমান আর ফিরবে না। রিমঝিম বুঝতে পারে না কেন সে এত সহজে জিমিকে বিশ্বাস করেছিল। আমি বুঝতে পারিনি আমার কি করা উচিত। তুই কোনো কথা না বলে গায়েব হয়ে গিয়েছিলি, আর আর জিমি সে এমন ভাবে বোঝালো যে তুই আমাকে ফেলে চলে গিয়েছিস। চলে গেছি ফেলে? আমি আমার জীবনের জন্য লড়ছিলাম তোর কাছে ফিরে আসতে পারি যাতে, আর তুই বিশ্বাস করে নিলি আমি তোকে ছেড়ে চলে গেছি। কিন্তু তুই আমার কাছে ফিরে আসতে পারতিস তো আরমান। কেন আসিসনি বল, কেন? আমার ভয় ছিল, এখন যেমন দেখতে হয়েছে তা দেখে তুই আমাকে ঘৃণা করবি। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো না? দেখ রিমঝিম, তুই যখন ঘুমোচ্ছিলি আমি তোর কথা ভেবেছি, আমাদের কথা ভেবেছি। আমি ভেতরে ভাইরে ক্ষত বিক্ষত, আমাকে বাঁচানোর কোনো উপায় নেই। আমি বহুভাবে আঘাত পেয়ে পুরো ভঙ্গুর হয়ে গেছি, ফাঁপা হয়ে গেছি। কিন্তু তোর সামনে এখনো লম্বা জীবন পড়ে আছে। যে মানসিক শান্তি তোর জীবনে প্রাপ্য তা আমি তোকে আর দিতে পারবো না। জিমি অফিসে গেল না, তার বদলে সে পুরো সকালটা তার বাবার স্টাডিতে কাটালো। ঘরটা সিগারেটের ধোঁয়া আর লেবুর সুগন্ধি কলনের চেনা গন্ধে ভরা। ঘন্টার পর ঘন্টা তারা নিজেদের মধ্যে কথা বলল, কিন্তু কথা যতই এগোলো জিমি ততই হতাশ আর ভগ্ন হৃদয় হয়ে পড়ল। তার বাবা বাস্তববাদী মানুষ, কিছুতেই রাজি হলেন না তাকে নিজের একটা ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় টাকা ধার দিতে। জিমি নিশ্চিত ছিল যে সিইওর পদ হারানোর পর নিজের কোম্পানি শুরু করাই তার জন্য সেরা রাস্তা। একদল বিশ্বস্ত ক্লায়েন্ট তার হাতের মুঠ হয়েছিল, যারা ওকে চোখ বন্ধ করে ভরসা করত। সে জানত একটু সময় আর কিছু মূলধন পেলে সে জীবনের ভারসাম্য ঠিকই ফিরিয়ে আনতে পারবে, এমনকি লাভও করতে পারবে। আমি মনে করি না 34 বছর বয়সটা চাকরি ছাড়ার সময়। কমপক্ষে 40 বছর পর্যন্ত তোমার কাজ করা উচিত। বাবা, আমি চাকরি ছাড়িনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। কেউ একজন কোম্পানির 60% শেয়ার কিনে নিয়েছে, আর সে আমাকে সিইও পদে দেখতে চায় না। কে? একে এন্টারপ্রাইজ নামে কেউ একজন, আমি জানি না সে কে। এই ব্যক্তি কেন তোমাকে বের করে দিতে চাইবেন? রাজনীতি, তুমি তো জানো কর্পোরেট জগৎ কিভাবে চলে। তার একটা চাকরি খুঁজছ না কেন? চেষ্টা করছি, সময় লাগবে। ভালো, চেষ্টা চালিয়ে যাও। তুমি তার মানে আমাকে সাহায্য করবে না, তাই তো? এখন নতুন কিছু শুরু করার সঠিক সময় নয়।
তুমি ভালো করে কাজ করেছো এতদিন, আর একটা ভালো সুযোগ খোঁজার দিকে মনোযোগ দেওয়া উচিত তোমার। নতুন কোনো ঝুঁকি না নেওয়াটাই ভালো। জিমি সেখানে দাঁড়িয়ে রইল, হাতের মুঠো শক্ত করে। তার বাবার কাছে এই কথাগুলো সে আগেও শুনেছে। তার উপর বিশ্বাসের অভাব, নিরাপদ পথে চলার জন্য বারবার চাপ দেওয়া। কিন্তু এবারের কথাগুলো আরও গভীরে আঘাত করল। যে একজন মানুষ তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারত, যার হাতে সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা ছিল, সে তাকে অপেক্ষা করতে বলছে। আর অপেক্ষা না করে সে টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিল, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি ফেরার পথে সে রাম আর ভডকার বটল কিনল। মুম্বাইয়ের উপর সূর্য তখন তীব্র ঝকঝকে আলো ছড়াচ্ছিল। তখন সে তার অ্যাপার্টমেন্টে পৌঁছল। রাস্তার ট্রাফিক কমে গিয়েছিল। তার ওয়াইফ লিভিং রুমে তার জন্য অপেক্ষা করছিল। তুই অফিসে যাসনি কেন? আমি একদিন ছুটি নিয়েছি, তোর সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। তুইও তো অফিস যাসনি। অফিস মাই ফুড। লাঞ্চে কি আছে? আমি খিচুড়ি আর স্যালাড বানিয়েছি, চাইলে অমলেট বানাতে পারি। সত্যি করে বলতো, তুই অফিসে কেন গেলি না? শরীর ঠিক আছে তো? সে হঠাৎ বলে উঠল। তারপর জিমি রিমঝিমের কোমর ধরে তাকে নিজের কাছে টেনে নিল। তুই কাল রাতে কোথায় ছিলি? আমি বাড়িতেই ছিলাম। আমি ল্যান্ডলাইনে কয়েকবার ফোন করেছিলাম। আসলে না, আমি ঘুমিয়েছিলাম, মাথা ধরেছিল। ওরা আমাকে ফায়ার করেছে। কি? কবে? গতকাল। ঠিক আছে, যা, তুই আগে স্নান করে আয়, যা। যা। হ্যাঁ, কিছু একটা করতে হবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি লাঞ্চ সার্ভ করছি, যা। ঠিক আছে। গরম জলে স্নান সেরে ফিরে এসে সে দেখল রিমঝিম টেবিলের পাশে বসে আছে। সেগুন কাঠের টেবিলে দুটো গাঢ় নীল সিরামিক প্লেটে সুগন্ধি গরম কচুরি রাখা। তুই অপেক্ষা করলি কেন? তোর তো নিশ্চয়ই খিদে পেয়েছে। খুব একটা খিদে নেই। এই আচার খাবি? সে মাথা নাড়ল। কাঁচা আমের লাল ঝাল আর টক আচারের এক চামচ তুলে সে জিমির প্লেটে সাবধানে রাখল। প্লেটের দিকে তাকাতে তাকাতে আরমানের গত রাতের কথাগুলো তার মনে পড়ল। এক মুহূর্তের জন্য যেন রিমঝিম হারিয়ে গেল। এটা জিমির চোখ এড়াল না। কি ভাবছিস? কিছু না। একটা বিয়ারের গ্লাস এনে দিবি বেব? কি মুশকিল, তুই এখনই মদ খাবি? হ্যাঁ, প্লিজ। সে কিচেনের ক্যাবিনেট থেকে বিয়ারের গ্লাস এনে তার সামনে রাখল। জিমি উঠে দাঁড়ালো, গ্লাসটা তুলে নিল। আমার খাওয়া শেষ। কিন্তু তুই তো প্রায় খাসিনি। খিদে নেই তেমন। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে আইস ট্রেটা বার করল। আইস বাকেটে বরফ ঢেলে সে লিভিং রুমে ফিরল। একটু খাবি? রিমঝিম চুপ করে রইল। জিমি কয়েক চুমুক পানীয় খেয়ে সোফায় ধপ করে বসে পড়ল। আর কিছু লাগবে? না, চল একটা ফিল্ম দেখি। সে টিভির রিমোটটা তুলে নিল। হেসে জিমি নেটফ্লিক্স চালালো। পরের কয়েক ঘন্টা তার একটা রোমাঞ্চকর থ্রিলার দেখল, যেটা শেষ হলো মূল চরিত্রদের মৃত্যুতে। জীবনটা একটা নোংরা খারাপ জায়গা, জানিস তো? তুই এমন কেন বলছিস? তুই তুই আমার সম্পর্কে সব কিছু জানিস, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুই তোর একটা অংশ আমার কাছে লুকিয়ে রাখিস। আমি আমার বাবাকে ঘৃণা করি। আই হেট মাই ফাদার। আমি ওনার কাছে কয়েকটা টাকা ধার চেয়েছিলাম, তিনি দিতে অস্বীকার করলেন। নিজের একমাত্র ছেলেকে না বললেন। পরিবার থেকে কি লাভ যদি সংকটের সময় তারা সাহায্যই না করে? ও, আমি জানতাম না। চিন্তা করিস না, আমরা একটা উপায় ঠিক বের করব, দেখিস। তোর বাবা কি সাহায্য করবে? ভুল বুঝিস না বেবি, আমার নিজের কিছু শুরু করতে টাকা দরকার। আমি যাই ধার করি না কেন সুদ সমেত ফিরিয়ে দেব, সত্যি। আমার দিকে এমন করে তাকাস না প্লিজ। কেমন করে তাকাচ্ছি? আমি হেরে যাওয়ার পাত্র নই, আমি শুধু সাহায্য চাইছি। রিমঝিম চুপ করে রইল। কি বলবে বুঝতে পারল না। জানিস কি, তুই জানিস তুইও একটা কথা আমার কাছে গোপন করেছিস। তুই আমার দিকে কখনো সেই চোখে তাকাসনি যেমনভাবে ওর দিকে তাকাতিস। রিমঝিম মুখ ফিরিয়ে ধীরে ধীরে ঘরের শেষ প্রান্তে চলে গেল। দেখ, তুই সত্যিটার মুখোমুখি হতে পারিস না, এটা মেনেই নে। তুই এখনও ওকে ভালোবাসিস, তাই না? রিমঝিম কোনো উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে রইল।
আমি জানি তুই ওকে ভালোবাসিস, আমি জানি তুই ওর কথা ভাবিস, তুই ওর জন্য তৃষ্ণার্ত। নইলে তুই এখনও ওই প্ল্যাটিনামের চেনটা পরিস কেন, যেটা ও তোকে দিয়েছিল? তুই কি করে জানলি যে এই চেনটা আমাকে আরমান দিয়েছিল? আমি অনুমান করেছি। তুই ওকে এত ঘৃণা করিস কেন? ও তো তোর কোনো ক্ষতি করেনি। করেনি? সত্যিই করেনি? সেই একমাত্র মেয়ে যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি, তাকে ছিনিয়ে নেওয়াটা ক্ষতি নয় বলছিস? ও ছিনিয়ে নেয়নি, আমি ওকে ভালোবাসতাম। কিন্তু তুই এখন আমার বউ, আর আমি তোকে কখনো ছাড়বো না। আমি জানি না ও কেন কুনুরে লুকিয়ে আছে, আমি জানি না ওর কিছু খারাপ হয়েছে কিনা। চিন্তা করিস না, তোর আরমান বেঁচে পড়তেই আছে। ও তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ। তুই এই কথা কেন বলছিস? তুই ঠিক কি জানতে চাইছিস রিমঝিম? তুই কি লুকোচ্ছিস? মানে? আমার কেন মনে হচ্ছে তুই আরমানের ব্যাপারে আমার কাছে কিছু লুকোচ্ছিস। তুই কি এখনো ওকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি। জিমি গ্লাসটা ছুঁড়ে ফেলল। সেটা টালির মেঝেতে আছড়ে পড়ে ছোট বড় টুকরো হয়ে গেল মুহূর্তের মধ্যে। তুই কি ওর কাছে ছুটে যেতে চাস? আমি তোর জন্য যা করেছি সব ভুলে যেতে চাস? তুই ওকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলি, তাই না? কে এ কথা তোকে কে বলল? আমি তোকে ভরসা করেছিলাম। আরমান তোর যোগ্য নয়। ও যদি তোকে ভালোবাসতো তাহলে কাপুরুষের মতো একটা পাহাড়ি শহরে লুকিয়ে থাকতো না, আর একজন নার্সের সঙ্গে এক বিছানায় শুতো না। তুই ওকে মেরে ফেলার চেষ্টা করেছিস জিমি। তুই কি বুঝতে পারছিস তুই কি করেছিস? আমি 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 ওকে চাইনি ঠেলে ফেলে দিতে। আমি তোদের চার্চে দেখে ফেলেছিলাম, তারপর ওকে গাড়িতে অনুসরণ করেছিলাম। ও মাধবের সঙ্গে বাইকে চেপে পাহাড়ের কাছে গিয়েছিল। আমি দেখলাম ও পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। তখন সূর্য ডুবে গিয়েছিল, বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু আরমান সেখানেই দাঁড়িয়েছিল। খুব খুশি, খুব স্যাটিসফাইড লাগছিল ওকে। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে ছিনিয়ে নিতে চলেছিল সে, কিন্তু কিন্তু আমি তো ওকে সেটা করতে দিতে পারি না। হ্যাঁ রিমঝিম, আমি তো পারি না সেটা। আমি তো কাউকে এটা বলতে পারি না যে আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাক। আমি পারি না সেটা, আমি চাইও না সেটা। ও তখন তোকে টেক্সট করতে যাচ্ছিল, আর আমি টুপি দিয়ে মুখ ঢেকে ওর পেছনে এসে দাঁড়িয়েছিলাম, ঠিক ঠিক ওর পেছনে। বিশ্বাস কর, জানি না তখন আমার কি হয়েছিল। আমি আমি আস্তে আস্তে ওর পিছনে গিয়ে ওকে ঠেলে ফেলে দিলাম। আর অলৌকিকভাবে ও যখন নিচে গড়িয়ে পড়ল, ওর মোবাইলটা ওর হাত থেকে শূন্যে উঠে আমার পায়ের সামনে এসে পড়ল। আমি সেটা তুলে তোকে আর নাসিরকে টেক্সট পাঠিয়েছিলাম। তারপর ফোনটা আমি ভেঙে দিয়েছিলাম। কিচ্ছু বুঝতে পারিসনি তুই? কিচ্ছু না, না তুই না নাসির। প্রথমবারের মতো রিমঝিম লক্ষ্য করল যা তার অনেক বছর আগেই দেখা উচিত ছিল। একজন বিপদগামী মানুষের কালো অন্ধকারের মতো তামসিক চোখ। তোর মেডিকেল সাহায্য দরকার জিমি। আমার সাহায্য দরকার? আর এটা বলছে এমন একজন যে নিজেই ঘুমের ওষুধে আসক্ত। তুই ভুলে গেছিস যখন তোর প্রেমিক হাসপাতালে শুয়েছিল, তুই তখন মুঠো মুঠো ঘুমের ওষুধ খাচ্ছিলি। তুই ভুলে গেছিস সেটা? আমি যন্ত্রণায় জর্জরিত ছিলাম, তুই সেই অবস্থার সুযোগ নিয়েছিস। আর আর আমাকে অ্যাডিক্ট বলছিস কোন সাহসে? কারণ আমি পাগল নই, তাই। আমি তোকে ভালোবাসি। তাহলে তাহলে তুই কি ওই ভীতু লোকটার কাছেই ফিরে যাবি যে এখন একটা গর্তে ঢুকে লুকিয়ে আছে? ও লুকিয়ে নেই। হ্যাঁ, লুকিয়ে নেই? তুই কি করে জানলি? এক মিনিট। তুই তার মানে ওই শালার সঙ্গে দেখা করেছিস? ছাড় আমাকে, তুই আমাকে ব্যথা দিচ্ছিস জিমি, ছাড়। তুই কাল রাতে ওর সঙ্গে ছিলিস, তাই তো? আমাকে ছাড় জিমি। উত্তর দে। হ্যাঁ। তখনই দরজার বেলটা বেজে উঠল। ওরা একে অপরের দিকে তাকিয়ে রইল, আর একটাও কথা না বলে রিমঝিম দরজার কাছে গিয়ে খুলল। তুই
কোনো উত্তর না দিয়ে আরমান লাঠি হাতে আর একটা কালো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকল। লেটস টক জিমি, দরজাটা বন্ধ কর। রিমঝিম ভয়ে বিভ্রান্ত হয়ে ওর কথা মেনে নিল। আমার বাড়ি থেকে বেরিয়ে যা জানোয়ার। দেখ তোকে, লুক এট ইয়োরসেলফ। তুই একটা পঙ্গু। তবু শালা আমার বউয়ের পেছনে লাগা বন্ধ করতে পারিসনি। তুই শালা একটা জানোয়ার একটা। আমার কথা মন দিয়ে শোন জিমি, কারণ আমি আমার কথা দুবার বলবো না। ধীরে ধীরে সে ব্যাগের চেন খুলে একটা ফাইল বের করল। পেরে সই করবি। ফাইলটা ডাইনিং টেবিলে রাখলো আরমান। এটা কি? রিমঝিম ফাইলটা তুলে নিল, অবিশ্বাসে আরমানের দিকে তাকালো। তুই পরে সই করবি। এটা কি জিনিস? জিমি তার কাঁপা হাতে ফাইলটা ছিনিয়ে নিল। সে প্রথম পাতার লেখাগুলোর উপর চোখ বোলালো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাভ ইউ গন ম্যাড? আমি কখনোই রিমঝিমের সঙ্গে ডিভোর্স করব না, এই জীবনে নয়। তাহলে তুই বাঁচবিও না। আরমান পকেট থেকে একটা সাইলেন্সার লাগানো বন্দুক বার করল। হে সালা, এসব কি? না, করিস না আরমান প্লিজ ছাড়। তুই সরে যা। শোন শালা, শোন। তুই আমার বাড়িতে এসে আমাকে ডিভোর্সের হুমকি দিতে পারিস না। ইউ কান্ট ডু দ্যাট। আরমান তার বন্দুক তাক করলো এবং চোখ না সরিয়ে জিমির ডান পায়ে একটা হতর্কিতে গুলি চালালো। জিমি, সই কর, নাহলে প্রাণে বাঁচবি না। তুই এটা করে পার পাবি না আরমান, জানোয়ার। তুই তো খুন করে পার পেয়েছিস, আমিও পারবো। জানিস কেন? কারণ টাকা থাকলে এই পৃথিবীতে সব সম্ভব। আরমান একটা কলম জিমির দিকে এগিয়ে দিল। জিমির পা থেকে অঝরে রক্ত গড়াচ্ছিল। যন্ত্রণায় কুঁকড়ে সে কলমটা ধরল এবং ফাইলের সব পাতায় সই করল। জারিম, তোর ব্যাগ গোছা। না, আমরা ওকে এভাবে মেরে ফেলতে পারি না আরমান। পারি, আর যাব। আমি তোর সঙ্গে যাচ্ছি না। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ও মরে যাবে। সে টেবিল থেকে একটা কাপড়ের ন্যাপকিন তুলে আহত জিমির পায়ে বেঁধে দিল। ও আমাকেও মরার জন্য ফেলে রেখে গিয়েছিল। যা এখন, নইলে আমি ওর আর একটা পায়ে গুলি করব। রিমঝিম আরমানকে চিনতে পারছিল না। সে আর আগের মানুষটা নেই। এই আরমান যেন শয়তানের অবতার। এই গুলিটা করে তোকে পঙ্গু করে দিলাম, যাতে তোর মনে থাকে চিরজীবন যে তোর বউকে ছিনিয়ে নিয়ে আর 1 ঘন্টার মধ্যে তাকে আমি বিয়ে করব। তুই যদি পুলিশকে ডাকিস তাহলে ওরা ভাবে তুই একটা কাপুরুষ হাজব্যান্ড, যার বউকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর সে অসহায়ভাবে বসে বসে দেখেছে। তবু যদি তুই রিপোর্ট করতে চাস, আমি আমার লোক পাঠাবো হাসপাতালে তোকে শেষ গুলিটা করতে। জিমি চোয়াল শক্ত করল, কিন্তু কিচ্ছু বলল না। বন্দুক আরমানের হাতে। এই পরিস্থিতিতে কথা বলা মূর্খামি। তার মধ্যে আর কোনো লড়াই করার শক্তি বেঁচে ছিল না। রিমঝিমুর পাশে এসে দাঁড়াতেই আরমান বিদ্রুপ করে হাসল। আমাদের একসঙ্গে ভালো লাগছে জিমি। তুই একে, তাই না? তুই আমাকে সাসপেন্ড করিয়েছিস। ভালো গেস, তোর মাথাটা এখন ঠিক কাজ করছে তাহলে। বাহ, হাসপাতালে গিয়ে সেরে উঠতে তোর বিশেষ সমস্যা হবে না। হ্যাঁ, আরমান অনেকদিন বাদে প্রথমবার গলা ছেড়ে হাসল। শয়তান যেভাবে হাসে ঠিক সেইভাবে। সে রিমঝিমের দিকে ফিরে একটা অস্বস্তিকর হাসি দিল। তুই এগো, আমি আসছি। রিমঝিম কারো দিকে তাকাতে পারছিল না। সে ভীষণ অসুস্থ বোধ করছিল। চোখের সামনে এইরকম ভয়ানক একটা ঘটনা সে এর আগে কখনো দেখেনি। তুই আমাকে শেষ করে দিলি রিমঝিম, তুই আমাকে শেষ করে দিলি। ওই রাতটার পর 1 সপ্তাহ কেটে গেছে। ওরা দুজন ব্যাঙ্গালোর হয়ে ঘুরে অবশেষে কুনুরে ডাক্তারের বাড়িতে এসে উঠেছে। মুম্বাইয়ের সমস্ত পরিস্থিতি সামাল দিয়েছেন নমন। পুলিশকে টাকা খাওয়ানো থেকে আরম্ভ করে হাসপাতালে নিয়ে গিয়ে জিমিকে শেষবারের মতো শাসানি দেওয়া সবটাই নিপুণভাবে করেছে সে। রিমঝিমোর দৃষ্টি জানালার বাইরে স্থির করে রাখল আরমানের তীক্ষ্ণ চোখ এড়িয়ে, যেন জানালার ওপারের দৃশ্য তাকে কঠিন বাস্তব সত্যটা থেকে রক্ষা করতে পারে। পালিশ করা কাঠের মেঝেওয়ালা ওই বিশাল ঘরটা
এখন যেন অনেক ছোট মনে হচ্ছিল। অব্যক্ত কথার ভারে দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ডিভোর্স পেপারে সই করেছি। ঠিক আছে, রিমঝিম আমার দিকে তাকা। আর কি চাস আরমান? তুই যা করতে চেয়েছিলি সবই তো করে ফেলেছিস। সবটা নয়, আমার আরো অনেক কিছু করার আছে, কিন্তু চিন্তা করিস না, তোর প্রিয় স্বামী বরং তোর প্রাক্তন স্বামীকে আর কোনো ক্ষতি করা হবে না। আমি শুধু আশা করি যে ও যেন প্রাণে বেঁচে যায়। অপরাধ বোধে ভুগিস না, এই ঘটনার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। এদিকে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে, মুখে কাটা দাগ নিয়ে, হাতে রক্তের ছাপ নিয়ে আরমান নিজেই জানত সে বদলে গেছে। ভালো না খারাপের জন্য তা সে জানতে চায়নি। সে শুধু জানত এই অপরূপ সুন্দরী নারী যে এখন তার বিছানায় বসে আছে, তাকে কাছে পেতেই এত আয়োজন। তাই আর তাকে কখনো হারাতে পারবে না সে, কখনোই না। তৈরি হয় না। আমার মা বাবা জানেন না আমি এখানে, বা জিমি আহত হয়েছে। আমরা বৈধভাবে স্বামী স্ত্রী হয়ে গেলে তুই ওদের ফোন করে জানাতে পারিস। আমি কি পড়ব? মুম্বাই তোর সঙ্গে দেখা করার পর আমি তোর জন্য কিছু কিনেছিলাম, আমি সেটা পাঠিয়ে দেব। আশা করি তোর পছন্দ হবে। তুই কি পড়বি? মাধব যা কিনে এনেছে, আমি ওকে কিছু একটা আনতে বলেছিলাম। 1 ঘন্টা পরে বর ও কনে জুঁই আর গোলাপের মালা বিনিময় করল এবং একজন বয়স্ক অভিজ্ঞ ম্যারেজ রেজিস্ট্রারের সামনে বিয়ের কাগজে সই করল। আরমান একটা ধপধপে সাদা কুর্তা পরেছিল আর রিমঝিম একটা উজ্জ্বল লাল শাড়ি, পারে পাতলা সোনালি কাজ। দুজনকে একসঙ্গে অপূর্ব দেখাচ্ছিল, যদিও তাদের মুখে হাসি ছিল না। রেজিস্ট্রারের ঘন দাড়ি আর চশমার নিচে হাসি প্রশস্ত হল, কিন্তু নবদম্পতি যারা ওনার সামনে শক্ত কাঠ হয়ে দাঁড়িয়েছিল হাসিটা ফিরিয়ে দিল না বা তার উৎসাহ ভাগ করে দিল না। রিমঝিমের দৃষ্টি তার পায়ের নিচে কাঠের মেঝেতে স্থির ছিল। মাধব আর কমলা নবদম্পতিকে অভিনন্দন জানালো। আরমান মাধবকে জড়িয়ে ধরল, কিন্তু রিমঝিম নীরব আর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল। হাসপাতালের আরও 2 জন সহকর্মী এলেন আইনি কাগজে সই করে চুক্তিটা সম্পন্ন করতে। সবাই চলে গেলে কমলা সতর্ক পায়ে রিমঝিমের কাছে এলো। তুমি এখানে আসার পর থেকেই আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। রিমঝিম তার অবজ্ঞা লুকানোর চেষ্টা করল না। কি চাও তুমি? আমি জানি তোমার জীবন এতদিন সহজ ছিল না, কিন্তু আমার জন্য খুব সুখকর সেটা ভেবো না। আসলে কোনো নারীর জন্যই জীবন সহজ নয়। রিমঝিম পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু কমলার গলায় কিছু একটা ছিল যা তাকে ওর কথাগুলো নিয়ে ভাবতে বাধ্য করল। অনেকদিন আমি ভেবেছিলাম আমি বোধহয় পৃথিবীতে সবচেয়ে দুঃখী। তারপর আমি মাধবের সঙ্গে দেখা করলাম। আমি বুঝলাম ঈশ্বর মাঝে মাঝে খারাপটা দেন যাতে তুমি ভালোটার মূল্য বুঝতে পারো। তুমি এত সুন্দর। জিমি যখন আমাকে তোমাদের দুজনের কথা বলেছিল আর তোমার ছবি দেখিয়েছিল, তখন থেকে আমি তোমার উপর হিংসে করছি। জিমি ঠিকই বলেছিল, আমাদের মধ্যে কিছুদিনের জন্য একটা সম্পর্ক ছিল। আমার জন্য সেটা ভালোবাসা ছিল, মিথ্যে বলবো না। কিন্তু তোমার স্বামীর জন্য শুধুই শারীরিক সম্পর্ক। কিন্তু তুমি জানো, জিমি যা বলে তা সবসময় বিশ্বাস করা উচিত নয়, বা তাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। সে মিথ্যাবাদী হয়তো, কিন্তু কিভাবে একজন পুরুষ তোমাকে ভালো না বেসে থাকতে পারে? তুমি নিজেও তো কম নও। আর তুমি অবাক হবে জেনে আমাকে কতজন পুরুষ প্রত্যাখ্যান করেছে। এটা বিশ্বাস করা খুব কঠিন। ভালোবাসার সঙ্গে সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই, একটুও না। যাক, তুমি এসে কথা বললে ভালো লাগলো। আমার সত্যি একজন ভালো বন্ধু দরকার। আমার বন্ধুত্বের হাত সারা জীবন তোমার জন্য বাড়ানো রইল। রিমঝিম তার ম্যানেজারকে ইমেলের শেষ শব্দগুলো টাইপ করে ল্যাপটপটা একটা হালকা শব্দে বন্ধ করল। অফিসের চারপাশে একটা মৃদু গুঞ্জন ছড়িয়েছে ইতিমধ্যে, কিন্তু কুনুর থেকে ফিরে আসার পর থেকে
সে এই শব্দকে উপেক্ষা করতে শিখে গেছে, বরং তার কাজে নিজেকে ডুবিয়ে রেখে সান্ত্বনা খুঁজে পেয়েছে। আরমানের চিন্তাগুলোকে মনের কোণ থেকে দূরে সরিয়ে রাখার একটা দারুণ পন্থা, যে চিন্তাগুলো এখনো তার মনের প্রান্তে ঘোরাফেরা করে আর এমন কিছু আবেগ জাগিয়ে তুলতে চায় যার জন্য সে প্রস্তুত নয়। রিমঝিম বেশ ভালোই আছে, আশ্চর্যজনকভাবে ভালো। হঠাৎ রাত্রে ঘুম থেকে উঠে প্যানিক করে না, আর কোনো থেরাপিস্টের কাছে যাওয়ার দরকার পড়ে না, এবং একটা সময় যে ঘুমের ওষুধ ছাড়া ও একটা দিনও কাটাতে পারত না, এখন সেগুলোও আর লাগছে না। সে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে ফেলেছে এবং আপাতত সেটা অটুট রয়েছে। কেবিন থেকে বেরিয়ে আসার সময় কাঁচের দরজায় তার প্রতিবিম্বের এক ঝলক দেখা গেল। সে আবার নিজের যত্ন নেওয়া শুরু করেছে, ভালো খাওয়া, ব্যায়াম করা আর যা কিছু তাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করতে পারে তাতে মনোযোগ দেওয়া। ধীরে ধীরে সে নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। শুধু গত কয়েকদিন ধরে সকালে বিছানা ছাড়তে কষ্ট হচ্ছিল। সকালে ব্রেকফাস্ট খেলে বমি, তাই শুধু ব্ল্যাক কফি ভরসা। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাঝখানে তীব্র বমির ভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। মাঝে 10 মিনিটের জন্য রেস্ট রুমে ছুটেছিল। এমনটা তার জীবনেই প্রথম। আজকে শরীরটা বুঝি অন্য দিনের তুলনায় একটু বেশি দুর্বল লাগছিল ওর। অফিস যখন ফাঁকা হতে শুরু করলো, সবাই যখন দিনের কাজ শেষ করে বাড়ি ফিরতে শুরু করলো, সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হলো। একবার চেক আপ করিয়ে তারপর বাড়ি ফিরবে। লিফটের দিকে হাঁটতে হাঁটতে সে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার বোতাম টিপল। দরজা খুলতেই তার একটা অতি পরিচিত মুখ ওর সামনে ভেসে উঠল, আরমান। কিন্তু গত 3 মাস ধরে সে তাকে দেখেনি ঠিক করে। হাই। একি, তুই এখানে কি করছিস? তুই ভুলে গেছিস যে আমি বোর্ডের একজন সদস্য? ও হ্যাঁ, আমি তো ভুলেই যাই। ঠিক যেমন তুই ভুলে গেছিস যে আমরা বিবাহিত। যাই হোক, তোকে দেখে ভালো লাগলো। রিমঝিম দৃঢ়ভাবে তার পাশ দিয়ে হেঁটে গিয়ে আবার লিফটের বোতাম টিপল। অপেক্ষা কর, তুই চলে যাচ্ছিস কেন? আমার কাজ হয়ে গেছে অফিসে, আর আমি এখানে থাকতে বাধ্য নই। তুই ঠিক আছিস? তুই জানতে চাস নাকি? তুই আমার অ্যাপার্টমেন্টে থাকছিস না কেন? আমি সেটা আমাদের জন্য কিনেছিলাম। আমাদের কথাটা শুনে রিমঝিম মুখ ফিরিয়ে নিল। যে সমস্ত আবেগ সে এড়িয়ে চলছিল, যেগুলো সে নিজের মধ্যে চাপা দিয়েছিল, সেগুলোই ঢেউয়ের মতো যেন ফিরে এলো। আমাকে যেতে হবে আরমান, আমার আমার শরীর ভালো লাগছে না। কি হয়েছে? আমি আমি জানি না। চল। তুই এত চিন্তিত কেন? গত 3 মাসে তুই একবারও ফোন করিসনি, তুই আমার কাছে একবারও আসিসনি। আমি যদি আমার অ্যাপার্টমেন্টে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, তুই জানতেও পারতিস না বা গ্রাহ্যও করতিস না। আমি লোক লাগিয়েছিলাম তোর উপর নজর রাখতে। মানে এখন তুই আমার উপর নজরদারি করছিস? তুই নিজে আমার সঙ্গে থাকিস না কেন? তুই আমাকে পুরোপুরি চাসনি। তাহলে এখনো চাই না। আমি এখানে তোর সঙ্গে দেখা করতে এসেছি। আমি তোর কথা বিশ্বাস করতে পারি না, সত্যি পারি না। সে কষ্ট করে ঢোক গিলল, কারণ বমি বমি ভাবটা আবার ফিরে আসছে। ব্যাগটা শক্ত করে ধরে সে চোখ বন্ধ করল। আরমান এগিয়ে এসে তার কাঁধে আলতো করে হাত রাখল। আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তার সঙ্গে লড়াই করার শক্তি ছিল না রিমঝিমের, তাই সে আরমানের গাড়িতেই ডাক্তারের ক্লিনিকে গেল। ডাক্তার কয়েকটা পরীক্ষা করে দম্পতিকে তাদের কেবিনে ডাকল। আচ্ছা মিসেস রিজভি। মধ্যবয়সী মহিলা ডাক্তার, যিনি একটা মনোরম হাসি নিয়ে রিমঝিমের দিকে তাকালেন। অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। রিমঝিম গত কয়েক সপ্তাহ ধরে এই মুহূর্তটার জন্যই ভয় পাচ্ছিল। গত মাসে পিরিয়ডস মিস হওয়াটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে নিজেকে বোঝাচ্ছিল এটা কিছুই না, ঘুমের ওষুধ খাওয়ার সাইড এফেক্টস, হয়তো স্ট্রেস। শরীর হয়তো নতুন ছন্দে নিজেকে মিলিয়ে নিতে একটু সময় নিচ্ছে। মিস্টার রিজভি, অভিনন্দন। ধন্যবাদ ডক্টর, আমাকে কাজে ফিরতে হবে। আরমান নিজেকে সামলে নিয়ে তার স্ত্রীর দিকে তাকালো। মহিলা ডাক্তার মজা পেয়ে হাসলেন। কিছু সমস্যা হয়েছে নাকি? সব ঠিক আছে। ঠিক আছে, আমি ভমিটিং টেন্ডেন্সির জন্য একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আর আয়রন, ক্যালসিয়াম আর ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, এগুলো আপনি এখনই শুরু করতে পারেন। দেখুন, গর্ভাবস্থা চ্যালেঞ্জিং হতেই পারে,
কিন্তু যেটা সব কিছুর পাশাপাশি মেনে চলতে হবে তা হলো দম্পতির একসঙ্গে সময় কাটানো, আর নারী শরীরের পরিবর্তনকে গ্রহণ করা এবং তার ভিতরে বেড়ে ওঠা নতুন জীবনের প্রতি মনোযোগী হওয়া, এগুলোই সব কিছু বদলে দেয়। দম্পতি যখন ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলো, একটা মনোরম সমুদ্রের হাওয়া তাদের গায়ে এসে লাগলো। আকাশটা আবার মেঘলা করছে। আরমান তার স্ত্রীর দিকে চোখ রাখল, কিন্তু রিমঝিম তার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করল না। যখন তারা গাড়ির কাছে পৌঁছল, সে হঠাৎ বলে উঠল, আমি ক্যাব নেব। না। আরমান তার হাত ধরে ফেলল। সে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আরমানের শক্ত মুঠি থেকে নিষ্কৃতি পেল না। আমাকে ছাড়। এখানে সিন ক্রিয়েট করিস না, গাড়িতে ওঠ। ড্রাইভার দরজায় পৌঁছানোর আগেই সে দরজাটা খুলে ফেলল এবং আলতোভাবে কিন্তু বেশ জোর করেই তাকে ভেতরে ঠেলে দিল। আই এম নট ইউর সার্ভেন্ট আরমান। বাড়ি যাব। সে আদেশ দিল। ড্রাইভার মাথা নাড়ল এবং শহরের ট্রাফিকের মধ্যে দিয়ে বিএমডব্লিউ গাড়িটা নিয়ে এগিয়ে চলল। আরমানের অ্যাপার্টমেন্টটা নীরবে দাঁড়িয়ে যেন ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল। সে শেষবার এখানে পা রেখেছিল যখন জিমির সঙ্গে ওর বিচ্ছেদ হয়নি। সোফার উপর গায়েলি দিয়ে চোখ বন্ধ করল রিমঝিম। তার মনে পড়ল আরতির সঙ্গে শেষবার জিমিকে নিয়ে ফোনে কি কথা হয়েছিল। কুনুর থাকার সময় একবার জিমিকে ফোন করে খোঁজ খবর নিয়েছিল সে, কিন্তু তারপর আর কথা হয়নি। কিন্তু আরতির মাধ্যমে সে জানতে পেরেছিল যে জিমি ভালোভাবে সেরে উঠেছে এবং এখন পুরোপুরি শক্তি ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি করছে। যে জিমিকে একটা সময় খুব কাছের মানুষ বলে মনে হতো, সে এখন যেন দূরের একটা আলেয়া মাত্র। আরতি মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছিল। সে জিমির বাড়িতে তার খোঁজ নিতে গিয়েছিল। পরে রিমঝিমকে জানিয়েছিল যে জিমি এখন অন্যরকম, শান্ত, ভদ্র এবং অদ্ভুতভাবে সংযত। সে রিমঝিমের কথা জিজ্ঞেস করেনি। আর আরতি পরিবর্তনটা বুঝতে পেরে নিজে থেকে আর সেই প্রসঙ্গ তোলেওনি। জিমি মুভ অন করছে রিমঝিম। আমি তার জন্য খুব খুশি। সে এখন নিজের অ্যাপার্টমেন্টে একা থাকে, তার অসহ্য রকমের নীরব জগতে। সে কেবল আরতি আর তার বাবার সঙ্গে কথা বলতো। এমনকি আরমান, যে একসময় তার চিন্তার জীবনের কেন্দ্রে ছিল, সেও দূরবর্তী হয়ে গিয়েছিল। সে আর তার সঙ্গে কথা বলছিল না। আর জীবনে প্রথমবার রিমঝিম সত্যি পুরোপুরি একা বোধ করছিল। এমন সময় আরমান ঘরে ঢুকল। তুই যা খুশি তাই করতে পারিস না আরমান। আমি তোর বাজে আচরণে ক্লান্ত। আমার কথা শোন। না, আমি চাই আমার সন্তানের একটা স্বাভাবিক শৈশব হোক। ছেলেটি আমারও সন্তান। মেয়েও হতে পারে। আমি তোর সঙ্গে যাব। মুম্বাই সেরা হাসপাতালে তুই ভর্তি হবি। তুই এখানে নিরাপদ থাকবি। তুই নিজেই তো হাসপাতাল চালাস। আমি বলছি না যে আমার হাসপাতাল খারাপ, আমি শুধু তোর জন্য সেরাটা চাই। কেন? তুই তো এমনিতেই আমাকে একা ফেলে রেখেছিলি। তুই চেয়েছিলি আমি চলে যাই। এখন তুই ফিরে এসে খুব কেয়ারিং হবার ভান করছিস। হ্যাঁ, সব কিছু সব সময় তোর কথা মতোই হবে, তাই না? তুই একটা দানবে পরিণত হয়েছিস আরমান। আমি চাই না আমার সন্তান একটা দানবের সঙ্গে বড় হোক। তার কথাগুলো আরমানের হৃদয়ে আঘাত করল। এটা অন্য কেউ বললে হয়তো এতটা গায়ে লাগতো না, কিন্তু রিমঝিম এবার অনেক দূরে চলে গেছে, সেটা বুঝতে পারল আরমান। না হলে ওর কথা না ভেবে এতটা কষ্ট দিতে পারে রিমঝিম? আমার একটা প্রস্তাব আছে। 6 মাস আমার সঙ্গে থাক, যতদিন না ডেলিভারি হচ্ছে। তারপর তুই ঠিক করতে পারিস তুই থাকতে চাস নাকি চলে যেতে চাস। আমি আমার সন্তানকে ফেলে যাব না। আমার সন্তান আমার সঙ্গে যাবে। সেটা সম্ভব না। আমি ডিভোর্সের জন্য আবেদন করব এবং আমি কলকাতায় আমার মা বাবার বাড়িতেই ফিরে যাব। আমি তোর কোনো অসুস্থ পরিকল্পনার অংশ হব না। আমি না তোর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। এই সম্পর্কটা এবার এখানে শেষ কর প্লিজ। কে বললো শেষ? আমি তোকে ডিভোর্স দিচ্ছি না। আমি তোকে ঘৃণা করি। আমি জানি না কেন কখনো তোর প্রেমে পড়েছিলাম। তুই হরমোনের ঘরে আছিস, যা বিশ্রাম কর। আমি আবার কাল থেকে কাজে যাব। তুই বাড়ি থেকে কাজ করবি যতদিন না ডেলিভারি হচ্ছে। কে বললো আমি তোর কোম্পানিতে কাজ করব? আমি আজই রিজাইন করব। আরো ভালো,
আমি নিশ্চিত করব তুই এখানে কোনো চাকরি না পাস, অন্তত আমার সন্তান জন্মানোর আগে পর্যন্ত নয়। স্কাউন্ড্রেল! রাগে একটা চড় মারার জন্য হাত তুলল রিমঝিম, কিন্তু আরমান দ্রুত তার হাতটা ধরে ফেলল, তাকে কাছে টেনে এনে বলল, আমাকে শয়তান বানাস না রিমঝিম। সে লক্ষ্য করল তার ঠোঁটের সামান্য ফোলা ভাব আর তার বুকের মৃদু ওঠানামা। একটা সূক্ষ্ম চুলের গোছা তার গালে লেগেছিল, যা তার ভিতরে একটা আগুন জ্বালিয়ে দিল। এই আগুনটা লিফট থেকে বের হওয়ার পর থেকে নিভিয়ে রাখার চেষ্টা করছিল। তাকে স্পর্শ করার তীব্র ইচ্ছা তাকে অপ্রতিরোধ্যভাবে টানছিল তার যুক্তির বিরুদ্ধে। নার্স একটা নরম নীল কাপড়ে মোড়া অনিন্দ কান্তি শিশু কোলে নিয়ে বলল, এই যে আপনার ছেলে মিস্টার রিজভি। একটা উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ল সদ্যজাত শিশুটির মুখে। আমান রিজভি, ওর নাম আমান রিজভি। আমান, তুমি কি তোমার বাবার কাছে যেতে চাও? নার্স শিশুটিকে আদর করে বলল এবং আলতোভাবে বাবার হাতে তুলে দিল। আরমান তার ছেলের থুতনিতে চুমু খেল, মনে মনে ভাবল, ওকে একদম রিমঝিমের মতোই দেখতে হয়েছে। এদিকে আম্মি, আব্বু আর নাসির তাকে ঘিরে আনন্দে মেতে উঠল। রিমঝিমের বাবা মা রিজভি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের নাতির দিকে হাসি মুখে তাকিয়েছিল। আচ্ছা, আমি কি আমার স্ত্রীকে দেখতে পারি? আরমান তার ছেলেকে তার মায়ের কোলে দিয়ে বলল কথাটা। আসুন স্যার, এইদিকে। নার্স তাকে একটা পরিষ্কার ও আরামদায়ক বড় কেবিনে নিয়ে গেল, যেখানে রিমঝিম শুয়েছিল। তাকে ক্লান্ত দেখাচ্ছিল। তা আমার ফাইটার কেমন আছে? আরমান হাসল তার বিছানার কাছে এগিয়ে গিয়ে। এই যাত্রায় বেঁচে যাবে। উঠিস না, তোকে বিশ্রাম নিতে হবে। তুই কিভাবে জানলি কি জানলাম? যে আমাদের ছেলে হবে? আমার অনুমান মিথ্যে হয় না। একবার আমার বউকে একটা শয়তান চুরি করে বিয়ে করেছিল, তখনও জানতাম সে ঠিকই আমার কাছে ফিরে আসবে। সেটা কি অনুমান ছিল নাকি জোর জবরদস্তি? চোখের বদলে চোখ পৃথিবীকে অন্ধ করে দিতে পারে, কিন্তু শয়তানের পথ এটাই। আর এটা জেনে রাখিস রিমঝিম, খুনে বৃষ্টির রাতগুলো একটা একটা করে শয়তানেরই জন্ম দেয়। আবার এটাও ঠিক যে সেই শয়তানের আত্মাকে নরকের আগুন থেকে বাঁচানোর জন্য দরকার তোর মতন একজন নারীর পবিত্র ভালোবাসা। শুধু সেই ভালোবাসার জোরেই শয়তানের মুক্তি। আরমানের আম্মি ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তার নাতিকে কোলে নিয়ে। তার উজ্জ্বল মুখ দেখে আরমানের ঠোঁটে হাসি ফুটল। তিনি ঝুঁকে রিমঝিমের কপালে চুমু দিলেন, তার চোখে মমতাময় স্নেহ। বাকি পরিবার যখন তাদের চারপাশে জড়ো হলো, তাদের হাসি আনন্দ যেন একটা শুভ আলোর বলয়ের মতো ওদের জড়িয়ে রাখল। সেই মুহূর্তে ভালোবাসা আর উষ্ণতায় ঘেরা তাদের অতীতের ভার যেন একটু হালকা হয়ে গেল। একটা আশার শিখা চলে উঠল নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে। সেই খুনে বৃষ্টির রাত আরমান রিজভিকে শয়তানের প্রতিমূর্তিতে রূপান্তরিত করেছিল ঠিকই, কিন্তু সেটা রিমঝিম বা কমলার মতো নারীদের সাহচর্যেই হোক কিংবা আল্লাহর অশেষ কৃপায়, ওর ভিতরের পুরনো মানবিক সত্তাটা নতুন রূপে ফিরে এসেছিল। তার নাম বোধহয় আমান রিজভি। कोई आंसू